কাতারের রাজধানী দোহায় আর্থনা সামিটে যোগ দিয়ে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার নিয়ে বিএনপির সাথে কিছু বিষয়ে দ্বিমত, মে মাসে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। সাগররুনি হত্যা মামলার নথি পুড়ে যাবার তথ্য হাইকোর্টকে দেওয়ার খবর সঠিক নয় বলছেন অ্যাটর্নি জেনারেল ও ডিএমপি। আইএফআইসি ব্যাংকের ৭,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। পোপের মৃত্যুর সনদ প্রকাশ, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদরোগী মৃত্যু, নিজের ইচ্ছা অনুযায়ী সমাহিত হবেন ভ্যাটিকানের বাইরে। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকালে উদ্বোধনী অনুষ্ঠানে তাকে স্বাগত জানান কাতারের বিভিন্ন মন্ত্রীসহ বিশিষ্টজনেরা। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। ৪ দিনের এই সফর চলাকালে প্রধান উপদেষ্টা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে কাতারের স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতারের সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। গোলাম মাওলা, এরই মধ্যে সম্মেলন শুরু হয়েছে এবং প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন, কি বলেছেন বক্তব্যে বিস্তারিত জন্য আমাদেরকে একটু জানান। আসলে আমি এই মুহূর্তে আছি যেখানে আর্থনা সামিট হচ্ছে, সেখানেই এই মুহূর্তে আমি আছি। তবে অল্প কিছুক্ষণ পর আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আরো একটি অধিবেশনে অংশগ্রহণ করবেন এই আর্থনা যে সামিটে। এই মুহূর্তেই আমি মান্দারিয়ান হোটেলের যেখানে আর্থনা সামিট চলছে সেখানেই আছি। গোলাম মাওলা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দর্শক, কাতার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে তার সাথে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। সংস্কার নিয়ে বেশ কিছু সুপারিশ বিষয়ে এখনও ঐকমত্য কমিশনের সাথে একমতে পৌঁছাতে পারেনি বিএনপি। বেশ কিছু বিষয়ে এখনও দ্বিমত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিএনপির সাথে তৃতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের জড়িত রাখার কথা বলা হয়েছে, সে বিষয়ে বিএনপি একমত নয়। তিনি বলেন, রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকেও যুক্ত করতে হবে। রাষ্ট্র নিজে বিচার বিভাগ হয়ে গেলে দ্বিধা তৈরি হতে পারে। তবে ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার প্রস্তাব এবং বাংলাদেশ বহুজাতিক দেশ উল্লেখ করার প্রশ্নে একমত হয়েছে দলটি। এদিকে আগামী মাস থেকে দ্বিতীয় দফায় আবারও রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। যে সংবিধান বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে,
পাশাপাশি নির্বাচন ব্যবস্থা নিয়েও কিছু সংস্কার নিয়ে কিছুটা কথা হয়েছে। আজকে আমরা জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলোতে আলোচনা করে এক জায়গায় আসতে পারবো বলে মনে করছি। আবারও বলি, প্রাথমিক পর্যায়ের আলোচনা এখন অব্যাহত আছে। এগুলোর ভিত্তিতে আমরা আশা করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনায় মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারবো। নির্বাচন ব্যবস্থা সংস্কার রিপোর্টের এবং প্রশাসন, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো। আমরা খুব দ্রুততার সাথে যাচ্ছি না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, ব্রিফিংয়ে কি জানিয়েছেন বিএনপির নেতারা সেটা একটু বলবেন। এছাড়া কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে সে বিষয়ে যদি বলেন। নুসরাত, কমিশনের পক্ষ থেকে এর আগে সকালেই প্রথমে বৈঠকের শুরুতে কথা বলেছিল কমিশনের সহসভাপতি, এবং এখন এই আলোচনার মধ্যাহ্ন বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সামনে এসেছিলেন এবং তিনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। কী কী বিষয়ে ঐকমত্য পোষণ করতে পেরেছেন, কী কী বিষয়ে দ্বিমত হয়েছে। এর আগের দিন যেমন সংবিধান নিয়ে শেষ করেছিল, আজ সংবিধানের কিছু অংশ বাকি ছিল, সেই বিষয় নিয়ে কথা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠেছে যে প্রধান বিচারপতি নিয়োগের একটা বিষয় উঠেছে। প্রধান বিচারপতিকে এখানে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রবীণতম বিচারপতিকে প্রধান বিচারপতি করার বিষয়ে প্রস্তাব দেয়া, কিন্তু বিএনপি বলছে যে অন্ততপক্ষে 3 জনের একটা প্যানেল তৈরি করা, যেখান থেকে একজনকে প্রধান বিচারপতি করা যাবে। এছাড়া প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের ক্ষমতার ভারসাম্যের বিষয়ে এখানে বিএনপিও মনে করছে যে হ্যাঁ, রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রাখা উচিত, যেখানে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি ছাড়াই কাজ করতে পারবে। এছাড়া রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগকে সংযুক্ত করার কথা প্রস্তাব দিয়েছে কমিশন, কিন্তু বিএনপি মনে করছে যে রাষ্ট্রের সংজ্ঞায় যদি বিচার বিভাগকে যুক্ত করা হয় তাহলে এখানে একটি দ্বিমত তৈরি হতে পারে। বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার যে প্রস্তাবটি করা হচ্ছিল বা ধর্মনিরপেক্ষতার যে বিষয় রয়েছে সেটা বাতিলের পক্ষে বিএনপি, কিন্তু বাংলাদেশকে বহুজাতির দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও ঐক্যমত পোষণ করেছে বিএনপি। এছাড়া দুটি পার্লামেন্টের মাধ্যমে বাংলাদেশের সংসদকে ভাগ করতে চায় যে কমিশন, সেখানে বিএনপি ঐক্যমত পোষণ করেছে। তারা বলছে যে উচ্চ কক্ষকে আপার হাউস এবং নিম্ন কক্ষকে পার্লামেন্ট হিসেবে নামকরণ করার বিষয়টি তারা প্রস্তাব করেছে। এখানে আরও কিছু বিষয় রয়েছে। এখানে আজ কিছু মধ্যাহ্ন বিরতির পরে নির্বাচন সংস্কার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন সংস্কার ব্যবস্থা, এছাড়া স্থানীয় সরকার সংস্কার ব্যবস্থা নিয়ে কথা হবে। আরও আলোচনা চলবে, বিকেল 5টা পর্যন্ত আলোচনা চলার কথা রয়েছে। বিএনপি মনে করছে আজকের দিনের মধ্যেই আলোচনা শেষ করতে পারবে প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের আলোচনায়। আর ঐকমত্য কমিশন মনে করছে যে বিএনপির সাথে আজকের আলোচনা শেষের পর মে মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবে রাজনৈতিক দলগুলোর সাথে। এছাড়া বিএনপি সহ মোট 15। ফরহাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফ্যাসিস্টদের দোসরদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। আওয়ামী লীগ এখনও বাংলাদেশকে অস্থির করে তুলতে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদ জনতার আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক দাবি করেন 17 বছর ধরে যারা গুম হত্যা করতে আয়নাঘর তৈরি করেছে তাদের বিচারের মুখোমুখি করা দরকার। 1/11 মঈন ফখরুলের বেইমানিতে শেখ হাসিনা সরকার গঠন করেছে অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি নিয়ে তথ্য বিভ্রাট দেখা দিয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতকে ডিবিতে থাকা হত্যা মামলার নথি পুড়ে যাবার কথা বললেও তা সঠিক নয় বলে দাবি করেছে ডিএমপি। তবে মামলার তদন্ত শেষ করতে পিবিআইকে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্টের বেঞ্চকে
নথি আংশিক পুড়ে যাবার কথা জানায় রাষ্ট্রপক্ষ। এর কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুল রাউফ। তিনি বলেন, যে নথি পুড়ে গেছে এ ধরনের খবর ঠিক নয়। এদিকে বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সাগর রনি হত্যা মামলার নথিপত্র পুড়ে যাওয়ার তথ্যটি ঠিক নয় বলে এক বিশেষ বিবৃতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এগুলো সব আসলে যেহেতু তদন্ত চলমান, কিছুটা সংবেদনশীলতা আছে, সব চাইলেও আমরা ডিসক্লোজ করতে পারিনি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, তিনি প্রগ্রেস রিপোর্ট নিয়ে এসেছেন, আদালতের সামনে আমাকে দেখিয়েছেন, আমার সেটা প্রাথমিকভাবে দেখার সুযোগ হয়েছে। আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে। পুড়েছে সেই কথাটা আমি কখনো, জিনিসটা হচ্ছে ডিবি অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে, অনেক অফিসার এই মেমোগুলা থাকে রেকর্ড অফিসারদের কাছে থাকে, তাদের থেকে নিয়ে আসা হয়েছে। এসে তাদের এখন ওই অফিসারকে খুঁজে বের করে, ভাই আপনি এটা কেন করেছেন, এই জিনিসটা কি হয়েছে, এটা কতটুক হয়েছে, কত কিভাবে হয়েছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলা তখন দেখতে হয়। সো এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে এর জন্য সময় লাগছে জিনিসটা, কারণ এটা তো পিবিআই এর কাছে আসছে। দর্শক, রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে দুই পক্ষের মধ্যে ইট পাটকেলের খবর পাওয়া যায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল বাবু, আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নজরুল, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি সংঘর্ষ এখনো চলছে কিনা সেটা জানাবেন, এবং কি নিয়ে আসলে সংঘর্ষ শুরু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? যেমন যে জানাচ্ছিলাম যে ঠিক মঙ্গলবার সকাল 11টার কিছু সময় পরে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এই দুই কলেজের মধ্যে শিক্ষার্থীরা সংঘর্ষে বাধে। সেই সংঘর্ষ কলেজ ক্যাম্পাসের গেট থেকে শুরু করে রাজপথে এসে গড়ায়, কিন্তু সেই জায়গা থেকে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে এবং একই সাথে সেই পুলিশের সাথেও কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। তো একই অবস্থায় সেই দুপুর 12টার কিছু পরে 12:30 নাগাদ কিন্তু ঠিক আপনার সাথে সংযুক্ত হওয়ার আগে সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশের উপর চড়াও হয় এবং তাদের সাথে বাকবিতণ্ডা করে। ইতিমধ্যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলের মতো ঘটনা ঘটে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানকার যে ডিসি রমনাথ ছিলেন তার নির্দেশে আসলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 2টি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একই পাশে রাজধানীর সায়েন্স ল্যাব হয়ে যে ধানমন্ডি যাওয়ার পথ, সেখানেও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। একই সাথে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে ঢাকা কলেজ হয়ে যে নীলক্ষেত মোড়, সেদিকেও কিন্তু পুলিশের অবস্থান চোখে পড়ার মতো। আসলে দুই দিকে দুই পক্ষকেই পুলিশ আসলে রাজপথে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একই সাথে এর মাঝে এই পুলিশি ব্যারিকেড ভেদ করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা দুটি পাবলিক বাসের উপরেও তারা ইট পাটকেল করে। এতে করে সাধারণ জনগণ যে পাবলিক যে ট্রান্সপোর্ট রয়েছে সেখানে তারা আহত হয়। একই সাথে এখন অবধি কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে দুই দিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো এবং দুই পক্ষকে ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই পক্ষের শিক্ষার্থীদের কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং মাঝে মাঝে তাদের সাথে বাকবিতণ্ডা জড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ। নজরুল, সেই এলাকায় কি এখন যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে? যানবাহনের বিষয়টি যদি বলতে চাই, আসলে যে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, একে কেন্দ্র করে যানবাহনের যে
যানজট যে সেই যানজটের বিষয়টি কিন্তু সেই ধানমন্ডি হয়ে সায়েন্স ল্যাব মোড় কিন্তু চতুর্মুখী রাস্তা, একটি চলে গেছে ধানমন্ডি 32 হয়ে একদম আসাদ গেট পর্যন্ত, এই দিকের মুখে কিছুটা স্বাভাবিক রয়েছে, কিন্তু আসাদ গেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত কিংবা আজিমপুর যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই যানজটের স্থবির। এখানে দেখা গিয়েছে যে এই যানজটের মধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আটকা পড়েছে, এবং যেহেতু ঘটনাটি ঘটেছে ঠিক দুপুর 12টার কিছু পরে, ঠিক এখন থেকে আপনার সাথে সংযুক্ত হওয়ার 2 থেকে 3 মিনিট আগে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশের এই নিয়ন্ত্রণের কারণে কিন্তু রাস্তার এক পাশ একেবারে শান্ত, কোনো প্রকারের যানজট নেই। সেটি আসলে সায়েন্স ল্যাব থেকে শুরু করে কিন্তু ঢাকা কলেজ হয়েছে নীলক্ষেত আজিমপুর সেই দিকেও, কিন্তু আজিমপুর হয়ে যখন সায়েন্স ল্যাবে ঢুকতে হবে তখনই কিন্তু ঢাকা কলেজের গেট এবং ঢাকা কলেজের গেটের পাশে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা এখন পর্যন্ত চলমান রয়েছে, সেই ক্ষেত্রে সেই রাস্তাটি এমনি অটোমেটিকভাবে বন্ধ রয়েছে। একই সাথে যদি আমি আরেকটু বলতে চাই যে সায়েন্স ল্যাব মোড় হয়ে নিউ মার্কেট, কাটাপন, শাহবাগ যাওয়ার পথটি পুরোটাই কিন্তু যানজটে স্থবির হয়ে আছে। একই সাথে দুইটি একটি করে বাস আসলে যে রাজপথে সেই সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষ এবং ইটপাটকেল ছোড়াছড়ি হয়, সেই রাস্তাটি একেবারে বন্ধ রয়েছে, এবং এখানে কোনো প্রকারের আসলে সেই যানজটটি দেখা যাচ্ছে না। আমরা যদি আরেকটু ক্যামেরা সহকর্মী দেখাইতে চাই যে সেটি হলো এলিফ্যান্ট রোড, যে সায়েন্স ল্যাবের মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড হয়ে কাটাবন এবং আজিমপুরের ওই যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু আসলে সেই যানজটটি রয়েছে, এবং পুলিশের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এখনো রাজপথের মাঝখানে রয়েছে, তারা কিন্তু রাজপথ ছেড়ে এখনো যায়নি, এবং দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে পুলিশের সাথে একটি বাকবিতণ্ডা চলছে, এবং পুলিশ সর্বদাই চেষ্টা করে যাচ্ছে সেই দুপুর 12টার কিছু পর থেকে দুটি পক্ষকে শান্ত করে সহাবস্থান করে যান চলাচল নির্বিঘ্নে করার জন্য সেই চেষ্টা এখনো চলমান রয়েছে। একপাশে যদি বলতে পারি যে নিউ মার্কেট ধানমন্ডির যে এলাকার ভিতরে যে রিক্সার যানজট সেটি কিন্তু চোখে পড়ার মতো, যে পুরো সায়েন্স ল্যাব এলাকায় যে ঢাকা কলেজের মুখী হয়ে যে রিক্সাগুলো রাস্তা বের হয়ে গেছে, এই যে দুই কলেজের শিক্ষার্থীর মাঝে যে সংঘর্ষ বাড়ে সেই সংঘর্ষের কারণে সেই যানজটটি এখন পর্যন্ত লেগে আছে। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সড়ক এবং ওইদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজপথে রয়েছে, একই পাশে সিটি কলেজের উভয় পাশের উভয় দিকের দুইটি গেটেই আসলে সেই সিটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই ঢাকা কলেজ এবং সিটি কলেজ সংঘর্ষের সর্বশেষ তথ্য সায়েন্স ল্যাব মোড় থেকে। নজরুল, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, শিক্ষার্থীরা কি বলছে? আপনি বলছিলেন যে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা চলছে, কিন্তু শিক্ষার্থীদের সবশেষ বক্তব্য কি, তারা কি বলছে সেটা যদি একটু বলেন। আরেকটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে বিষয়টি রয়েছে, শিক্ষার্থীরাও বলছে, শিক্ষার্থীরাও কিন্তু আসলে পুলিশের সাথে বাকবিতণ্ডা করে। তারা আসলে বলতে চাচ্ছে যে সিটি কলেজের শিক্ষার্থীরা যখন আমাদের উপরে চড়াও হয়ে উঠেছিল তখন আপনারা কোথায় ছিলেন, তখন আপনাদের অবস্থান কোথায় ছিল, এখন আমরা যখন আমাদের সেই ব্যবস্থাটা নিতে যাচ্ছিলাম তখনও কিন্তু তারা বিষয়টি বলতে গেলে আসলে দুই পক্ষের মধ্যে যে বাকবিতণ্ডা চলেছিল, এক পক্ষ বলছে আমাদের উপর যখন চড়াও হয়েছিল সিটি কলেজের শিক্ষার্থীরা তখন আপনারা কোথায় ছিলেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা চড়া হয়েছিল তখন তারা বলতেছিল যে সিটি কলেজের ছাত্ররা তখন বলে যে এখন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের চড়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন। আসলে বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোতা রয়েছে, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু যে এই যে ভিড় ঢাকা কলেজ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে, যে রাস্তার বাম পাশে যে যানজট সেখানে কিন্তু কোনো ধরনের যানজট নেই। এখানে যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এই অ্যাম্বুলেন্সকে দ্রুততম সময়ে যে তার যেই হাসপাতালগুলো রয়েছে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এই অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশ রয়েছে তারা কিন্তু সহাবস্থানে থেকেই আসলে বারে করতে যাচ্ছে। একই পাশে যদি বলতে চাই যে এখন অবধি কিন্তু যে সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্র অপেক্ষায় পুলিশের অবস্থান কিছুটা কম, পুলিশ রাজপথ ছেড়ে রাস্তার পাশে পুলিশ বক্সগুলোতে অবস্থান নিয়েছে, এবং তারা বারংবার বোঝানোর চেষ্টা করেছে যে আসলে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটি আসলে আলাপের মাধ্যমে কিন্তু এটাকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে সহাবস্থান থেকে এটাকে বিবাদ মীমাংসা করা যায় সেই কথাটি তারা বারবার বলছে। কিন্তু শিক্ষার্থীরা ঢাকা কলেজ এবং সিটি কলেজ কোনো শিক্ষার্থীরা আসলে এটি মানতে তারা নারাজ না, তারা বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয়ে উঠেছে, এবং ঠিক এখন থেকে যুক্ত হওয়ার 5-10 মিনিট আগে থেকেও কিন্তু আসলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ সর্বোচ্চ সেই অবস্থান নিয়ন্ত্রণ করে। একই সাথে পুলিশের উপর তারা ঢিল নিক্ষেপ করে, সেই ঢিল কিন্তু গিয়ে পড়ে সাধারণ যে পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহন তারা আসলে ইট পাটকেল মেরে ভেঙে চুরে ফেলে, এবং সেই গণপরিবহনে থাকা যে সাধারণ যাত্রীরা তারাও কিন্তু আহত
আহত হয়। এরই মাঝে পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া এবং লাঠিচার্জ করে। সেটি আসলে সিটি কলেজের প্রধান গেট থেকে শুরু করে ধানমন্ডি 27 হয়ে পিলখানা রাস্তা যায়, যে রাস্তা পুরো রাস্তাটি একটি রণক্ষেত্রে তৈরি হয়। সেই রণক্ষেত্রের অবস্থান এখন পুরো পরিস্থিতি থমথমে রয়েছে এবং একই সাথে যানবাহন একদিকে যানবাহন যে পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এটি আসলে আটকে আছে। আরেক পাশ কোনো যানবাহন নেই। রাস্তার বাম পাশে ফুটপাতে আসলে পুলিশের অবস্থান রয়েছে। একই সাথে সিটি কলেজের মোড়, যেটি আসলে ধানমন্ডি 32 হয়ে চলে গিয়েছে এবং যেটা গ্রিন রোড হয়েছে, সেখানে কিন্তু শিক্ষার্থীদের, সিটি কলেজের শিক্ষার্থীদের জটলা চোখে পড়ার মতো। একই সাথে পুলিশেরও অবস্থান রয়েছে এবং উল্টো পাশে আবারও যে বলছি যে উল্টো পাশে ঢাকা কলেজ আজিমপুর নীলক্ষেত যাওয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাস্তা, সেখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সহ অবস্থান রয়েছে এবং পুলিশি নিরাপত্তা দুই পক্ষেরই মাঝে কিন্তু সেই পুলিশের অবস্থা রয়েছে। এখন পুরো অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সায়েন্স ল্যাবমুখী যে শাহবাগমুখী হয়ে সায়েন্স ল্যাব নীলক্ষেত হয়ে যে গাড়িগুলি ছেড়ে যাওয়া হবে, সেটি আসলে সেই মোড় থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো প্রকারের যানজট এখনো আর তেমনটা নাই, আস্তে আস্তে করে সেটি আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। একই পাশে যে ল্যাবের থেকে শুরু করে যে ধানমন্ডি যাওয়ার রোড, এখানে আসলে এই সংঘর্ষ বাধার কারণে এই রাস্তাটির ট্রাফিক একেবারেই থমথমে অবস্থা। তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজ বনাম সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের এবং আইন শৃঙ্খলা সহ যানজটের সর্বশেষ পরিস্থিতির সবশেষ তথ্য। আচ্ছা নজরুল, আরেকটা বিষয়ে আমরা যদি গত কিছুদিনের খবর লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে মাঝে মধ্যেই সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। কোনো শিক্ষার্থীর সাথে কি আসলে আপনার কথা হয়েছে? তাদের দাবি আসলে কি, বা তারা কি চাচ্ছে? এই ধরনের সংঘর্ষ আসলে বারবার কেন হচ্ছে? আপনাকে যেমনটি বলেছিলাম যে আসলে এই যে বেশ বারংবারই এই পট পরিবর্তনের আগে থেকে এবং পট পরিবর্তনের পর থেকে আছে বেশ কিছু সময় ধরে কিন্তু ঢাকা কলেজ এবং সে ঢাকা কলেজ বনাম সিটি কলেজের শিক্ষার্থীর মাধ্যমে বিভিন্ন ধরনের পড়ালেখার ইস্যু, কোচিং থেকে শুরু করে নানা ব্যক্তিগত ইস্যু আসলে, কিংবা বন্ধু বান্ধব যে গ্রুপ রয়েছে, সহপাঠী গ্রুপ, এই সহপাঠীদের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসলে তারা এই রাজপথে বারবার নেমে আসার পরে তারা দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া করে এবং সেই ক্ষেত্রে সেই থেকে শুরু করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বাণী রয়েছিল যে আসলে ব্যক্তিগত। নজরুল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল বাবু। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা শুনানি 6 মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আপিল বিভাগে শুনানি শুরুর কথা থাকলেও প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে 2020 সালের 19শে জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এছাড়াও 2 সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছেন। সেই অনুযায়ী আপিল প্রস্তুত করা হয়। শুনানির এক পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত। এর ফলে বুধবার থেকে সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি শুরু হবে হাইকোর্টে। এরই মধ্যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের আদেশে মামলায় যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের
বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হয় সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। এবার আইএফআইসি ব্যাংক থেকে ৭,১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগে বলা হয়, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান থাকার সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণের এই অর্থ লুটপাট করা হয়। এই ঘটনায় দুদকের 3 সদস্যের কমিটি অভিযুক্ত 11 জনকে আগামী 29 এবং 30 এপ্রিল জিজ্ঞাসাবাদ করবে। তলবের তালিকায় আছেন সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, কোম্পানি সেক্রেটারি মোকাম্মেল হক সহ অন্যান্যরা। এর মধ্যে সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেফতার থাকায় তাকে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক জিজ্ঞাসাবাদ করবে দুদক। দর্শক, আগে আপনাদের জানিয়েছিলাম সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলার নথি নিয়ে এক ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। সে বিষয়ে আরো জানাতেন আমাদের সহকর্মী সৈকত সাদিক আছেন, আমরা তার কাছে চলে যাচ্ছি। সৈকত, সাগররনী হত্যা মামলার নথি পুড়ে যাওয়া নিয়ে এক ধরনের বিভ্রাট তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষ এই বিষয়ে কি বলছে, আদালতের পর্যবেক্ষণ কি, এই বিষয়ে বিস্তারিত যদি একটু বলেন। এই সাংবাদিক দম্পতি সাগররনী হত্যা মামলাটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা এবং আপনি জানেন যে নিম্ন আদালতে এটি বেশ কয়েকবার তদন্ত প্রতিবেদন বা মামলার ডেট পিছিয়েছে প্রায় 117 বারের মতো। আর আমরা যদি হাইকোর্টের দিকে আসি, যেহেতু প্রায় 14 বছর আগের এই মামলাটি হাইকোর্টে এই গত 6 এপ্রিল যেহেতু উচ্চ আদালতের পিবিআই নেতৃত্বে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে এই মামলার তদন্তের কার্যের জন্য, সেই জন্য গত 6 এপ্রিল কিন্তু সেই তদন্ত প্রতিবেদন শেষ করার জন্য 6 মাস সময় শেষ হয়েছে। তার প্রেক্ষিতে যেহেতু আজকে আদালতে মামলাটি শুনানির জন্য 24 নম্বর যে আদালত, যেখানে ফাতেমা নজিব ও শিকদার মাহমুদুর রহমান রাজীব 2 বিচারপতির সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চে আজকে যেটা শুনানির কথা ছিল, এবং সেই শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষের থেকে 9 মাস সময় চাওয়ার একটা আবেদন করেছিলেন যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুর রৌফ, তিনি 9 মাস সময় চেয়েছেন এবং মামলার বিভিন্ন গ্রাউন্ড তিনি ধরেছেন। যেহেতু এটা বেশ 15 মামলা, এটা পুলিশের থেকে র্যাবের থেকে ডিবি নানান জায়গায় কিন্তু এটা তদন্ত হয়েছে, শেষ পর্যায়ে পিবিআইতে গেছে এবং মামলার যে তদন্ত কর্মকর্তা অনেকবার পরিবর্তন হয়েছে, মামলার বিভিন্ন নথি গায়েবের কথাও উঠে এসেছে। যেহেতু তিনি হয়তো এক পর্যায়ে বলেছিলেন যে যখন ডিবির যেতে মামলার নথি যেহেতু 5ই আগস্টের পরে একটি ভিন্ন প্রেক্ষাপট, 5ই আগস্টের পরে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন থানার ডিবি কার্য বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন নথি পুরার কথাও তিনি বলেছেন। এরকম আমরা যারা এই মামলার কোর্টের সাংবাদিকরা ছিল তারা সেটা দাবি করেছেন। তবে এই বিষয়টি নিয়ে যেহেতু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং তিনি পরে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করেছেন, পরে এই আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুর রৌফ তিনি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি আদালতে উল্লেখ করেননি যে এই মামলার কোনো নথি পুড়েছে। তিনি বলেছেন এই মামলাটি বেশ পুরাতন মামলা, সেই কথাটা তিনি বলেছেন এবং মামলার তিনি দাবি করেছেন মামলার কোনো নথি হারিয়ে যায়নি বা কোনো নথি গায়েবও হয়নি। মামলার কার্যক্রম বা তদন্ত কার্য বেশ পুরোদমে চলছে এবং এই মামলাটি নিয়ে যেহেতু রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই মামলাটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আইন উপদেষ্টার সাথে এবং তাদের সাথে পুলিশের সাথে কথাবার্তা নিয়মিত হয়ে থাকে মামলাটা নিয়ে, এবং মামলাটা যাতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ঠিকভাবে শেষ করা যায় এই জন্য তারা আজকে 9 মাসের সময় চাইলে আদালত তাদেরকে 6 মাসের সময় মঞ্জুর করেছেন, এমন একটা ব্রিফিং তিনি জানিয়েছেন এবং তিনি বারবার জোর দিয়েছেন এবং দাবি করেছেন যে এই মামলার যে নথি পুড়েছে নিয়ে যে একটা গণমাধ্যমের সংবাদ এসেছে বা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা নিয়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং তিনি দাবি করেছেন তিনি পুরানো মামলা সেটা দাবি করেছেন, কোনো পুড়ে গেছে নথি সেটা তিনি বলেননি। এই হচ্ছে আনুসাদ এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং এই মামলার জন্য যে আজকে আদালত 6 মাসে তদন্ত কার্যক্রম শেষ করার জন্য 6 মাস সময় দিয়েছে এবং এই 6 মাসের মাধ্যমে এই যে উচ্চ পর্যায়ের যে টাস্ক ফোর্স গঠন হয়েছে তারা এই মামলার তদন্ত কার্যক্রম সেটা চালিয়ে যাবে এবং আজকে বলেছেন যে মামলার অনেক কিছু অগ্রগতি হয়েছে, তবে সেই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তারা। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। নিশ্চয়ই পরবর্তী আপডেট আমরা আপনার কাছ থেকে নিয়ে নিব।
নির্বাচনের আগে পুলিশ বা প্রশাসনে কোনো পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলে নির্বাচনের সময় কমিশন স্বাধীনভাবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। সরকার শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করবে উল্লেখ করে তিনি বলেন, সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বিএনপি বা এনসিপি যারাই অভিযোগ তুলুক, এই সরকার কেবল জনগণের জন্য কাজ করছে বলেও জানালেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। গেল বুধবারে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলকের সাথে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। পাল্টা অভিযোগ বিএনপি সহ অন্যান্য দলের নেতাদেরও সরকার জামায়াতে ইসলামের পক্ষে কাজ করছে বা সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি নিরপেক্ষতা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নুরুল হক নূর সহ কয়েকজন নেতা। এসব অভিযোগের জবাবে কি বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব? দেখেন না, জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা আমাদের একটা অবস্থান নিচ্ছি যে সমস্ত জায়গায়। এখন এই অবস্থানকে অনেকে ভাবছেন যে এটা প্রো এই পার্টি বা প্রো ওই পার্টি হচ্ছে, কিন্তু এইটা মানে এই না যে আমরা দেখছি যে কোনটা জাতীয় স্বার্থের সাথে যায় সে জায়গায় আমরা দেখছি, এবং এটা আমাদের যতগুলো পলিসি, আমাদের যতগুলো অবস্থান সবই প্রো বাংলাদেশ, প্রো পিপল। এনসিপি বিএনপি যাই বলুক, এই সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে পুলিশ বা প্রশাসনে কোনো পরিবর্তন হচ্ছে না। সেই সাথে নির্বাচনের বিষয়ে কমিশনই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। পুলিশ প্রশাসন তো ধরেন যে এই জায়গায় নিয়ে গিয়েছিল, এটা তো ভয়ঙ্কর রূপে একটা মানে মানুষের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে দাঁড় করিয়েছিল আগের গভর্নমেন্ট। তা আমরা চাচ্ছি যে পুলিশ প্রশাসন তার কাজগুলো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ছাড়া যাতে কাজ করতে পারে সেই জায়গাটা নেয়া। সব ছাপিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুল আলম। পক্ষপাতিত্বমূলক কোনো কাজ এই গভর্নমেন্ট করবে না, পুলিশ প্রশাসন করবে না। মোহন ইসলাম, নির্বাচনকালীন সময় এটা বোঝা যাবে, বাট আমরা চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। কি মিয়া থিকনেস কইছো 2.7 আর দিছো 2.2? দিলাম 2.7। আরে আরএফএল এসডব্লিউআর দিবা না? একমাত্র আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। না দেখে ঠকবেন না, আরএফএল ছাড়া আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস না কিনলে লস। সবজি খেয়ে মনে বাজে তালে কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাধুনি শাক মিশালি, রাধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। ঠান্ডা বা গরম কিছু মুখে দিলেই দাঁত শিরশির। বিষয়টা খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু সেদিন আইসক্রিম মুখে দিতেই তীব্র শিরশির অনুভূতি। আমার ডেন্টিস্ট রেকমেন্ড করলেন সেন্সোডাইন। দাঁত শিরশির সমস্যায় সেন্সোডাইন চমৎকার কাজ করে, তাই আমি প্রতিদিন ব্যবহার করি সেন্সোডাইন। ইচ্ছে মতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার। থ্যাংক ইউ সেন্সোডাইন। হ্যান্ড ওয়াশের আর তো সব একই। একজন ডক্টর থাকবে, একটা ছোট বাচ্চা যার 2 হাত ভর্তি ময়লা আর জার্ম, আর একজন সুপার স্মার্ট মা। এই তো দেন হ্যান্ড ওয়াশটা দেন। আরে এটা তো স্যাশে। এইটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। তোমার ফ্যাক্টরি যত বড় আমার ফ্যাক্টরিও তত বড়। তোমার ফ্যাক্টরিতে 500 ফ্যান, আমার ফ্যাক্টরিতেও 500 ফ্যান, অথচ তোমার বিদ্যুৎ বিল আসছে আমার চেয়ে 65% কম। সেম উপরে টাকা। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, হেলদি বেশি, স্বাদেও খুশি। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে
গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। দাঁত শিরশির সমস্যায় সেন্সোডাইন চমৎকার কাজ করে, তাই আমি প্রতিদিন ব্যবহার করি সেন্সোডাইন। ইচ্ছে মতো উপভোগ করি আইসক্রিম আর পছন্দের সব খাবার। থ্যাংক ইউ সেন্সোডাইন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে 2 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রত্যাশিত এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রাথমিক পর্যায়ের তথ্যে সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। সাময়িক বহিষ্কৃত 2 ছাত্রী হলেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের ব্যবসা প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। একই সঙ্গে পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তারা বলেছেন, চারুকলাকে মূল ক্যাম্পাসের প্রক্রিয়া শেষ করে লিখিত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন। আর প্রশাসন বলছে, সিন্ডিকেট সভা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহফুজ শুভ্রর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ক্যাম্পাসে ফেরার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন চারুকলা ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তারা বলছেন, নির্ধারিত সময় পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তারা অনশন কর্মসূচিতে বসেছেন। তো আমরা চাচ্ছিলাম যে দ্রুত সিন্ডিকেট মিটিংটার দিন এবং তার সিদ্ধান্তটা আমাদের কাছে দিন, কিভাবে আমাদের প্রচেষ্টা করে চারুকলা নিয়ে আসবেন। প্রশাসন আমাদের থেকে সময় চেয়েছেন, এর আগেও সময় চাইছেন, কিন্তু সেই সময়ের মধ্যে তারা কোনো কাজ করেন নাই। এই রোডম্যাপ পাওয়ার পরে আমরা সব তদারকি, আমরা যখন স্যাটিসফাই হব যে আসলেই এবার আমরা স্যাটিসফাই যে এবার আসলেই চারুকলা আসবে বলে আমরা যখন আশ্বস্ত হব তখনই আমরা আমাদের অনশন ভাঙবো, এর আগে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারাও চান চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরুক। এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিন্ডিকেট মেম্বার, উনি রাতারাতি আসতে পারবেন আমার তো মনে হচ্ছে না। আসতে পারলে তো ভালো, নিশ্চয়ই স্যাররা কথা বলছেন, যোগাযোগ করছেন। তারপর আরো বেশ কিছু সিনিয়র সিন্ডিকেট মেম্বার আছেন যারা বলা মাত্র আসতে পারবে না। আর দিনের শেষে যদি জরুরি সিন্ডিকেট করতেই হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতর যে কয়জন আছে এই কয়জনে করা, এটা লং টার্মে আসলে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কম হবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় 1970 সালে। 2010 সালের 2রা আগস্ট নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400। এর সব বিভাগ এবং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকলেও চারুকলা ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে 18 কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। 2022 সালের নভেম্বরে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা তখন জরাজীর্ণ ভবন থেকে ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে আনার দাবি জানালেও প্রশাসন নানা অজুহাত দেখিয়েছে। প্রতিবারই প্রত্যেক প্রশাসন আমাদেরকে নানান আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই আসলে কোনো কার্যকরী কোনো কিছু ওনারা আমাদেরকে দিতে পারে নাই। যতক্ষণ না আমাদের প্রজ্ঞাপন জারি করে এখানে ক্যাম্পাসে ফিরে এনে ক্লাস শুরু না করে আমাদের ততক্ষণ পর্যন্ত অনশন জারি থাকবে। আয়তনে দেশের সর্ববৃহৎ 2300 একরের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে বর্তমানে 54টা বিভাগ এবং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন প্রায় 30,000 শিক্ষার্থী। আব্দুল মামুন, ৭১। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। এছাড়া মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন বলেও তার মৃত্যু সনদে উল্লেখ করেছেন ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রেয়া আরকাঞ্জেলি। এদিকে পোপের মৃত্যুর পর ভ্যাটিকান তার আধ্যাত্মিক উইল বা বিশ্বাসপত্র প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে তিনি চান রোমের সেন্ট মেরি মেজর গির্জায় তাকে কবর দেয়া হোক, সেন্ট পিটার্স বাসিলিকায় নয়, যেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে।
ভ্যাটিকানের তথ্য অনুযায়ী আগামী 4 থেকে 6 দিনের মধ্যে হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আয়োজন। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তর।